আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রশিক্ষিত সকলেই ভালো আছেন। কমপ্লেক্স অ্যানালাইসিস আমরা করতেছিলাম। কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 3 যেটা। এই চ্যাপ্টার 3 এর আমরা আজকে এক্সাম্পল 7 সলভ করব। তো এক্সাম্পল 7 এ কি বলতেছে যে শো দ্যাট ক্লোজ ইন্টিগ্রাল e⁻3z pi z minus pi I dz equal minus 2 pi I if c is the circle z minus 1 equal 4। যদি এখানে সিটা যদি সার্কেল হয় সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে -2 pi I, যদি সি যদি সার্কেল হয় তাহলে z minus 1 মডুলাস ইকুয়াল 4। আচ্ছা, এবং সাথে সাথে জিরো যখন হবে, যখন হচ্ছে এটা ইকুয়াল -2 pi হবে যখন এটা ইকুয়াল বৃত্ত, এবং এটা ইকুয়াল 0 হবে যখন ইফ সি ইজ দ্য ইলিপস, মানে কি উপবৃত্ত হবে z-2 ইকুয়াল z+2 ইকুয়াল 6 থেকে। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, এটা একটা বৃত্তের সমীকরণ থেকে আমাদের এটা ইকুয়াল -2 pi দেখাতে হবে, এবং এটা একটা উপবৃত্তের সমীকরণ থেকে আমাদের দেখাতে হবে এটা ইকুয়াল কি বলে 0। ওকে, তো আমরা লেটস স্টার্ট, আমরা সমাধান করা শুরু করি। তো এটা সমাধান করার আগে আমাদের কিছু ব্যাপারে জানতে হবে। সেই ব্যাপারগুলো হচ্ছে, আমি একটু এখানে লেখার ট্রাই করি তোমাদেরকে বোঝানোর, লিখে। তো এই পাশে রাফ, ঠিক আছে, এটা এই পাশে আমি রাফ করতেছি। তো কৌচির সমাকলন সূত্র সম্পর্কে আমরা জানতাম। কৌচির সমাকলন সূত্রটা কেমন ছিল? সূত্রটা দেখতে কেমন ছিল? যে f of a ইকুয়াল 1/2 pi I ক্লোজ ইন্টিগ্রাল c f of z by z minus a dz, তাই না? তো এটাকে আমরা একটু সুন্দরভাবে তৈরি করতে পারবো। কীভাবে তৈরি করতে পারবো? ক্লোজ ইন্টিগ্রাল cfz এবং হচ্ছে z মাইনাস এ, এই জিরেটটা যেমন আছে থাকুক, এই 2 পাই আইটাকে এপাশে ক্রস গুণ করে দিই, তাহলে কী হয়ে যাবে? 2 পাই আইটা ক্রস গুণ করে দিলে তাহলে হয়ে যাবে এখানে 2 পাই আই এফ অফ এ। ওকে, আচ্ছা, তো এখানে একটা ব্যাপার রয়েছে, ভিতরে এবং বাইরের ব্যাপার রয়েছে। কৌচির সমাকলন সূত্র এটা তখনই অ্যাপ্লাই হবে যখন এটা ভিতরে থাকবে। এর মানটাকে জেড মাইনাস এ এর মানটা কি থাকবে? বৃত্ত হোক বা উপবৃত্ত হোক বা যেটাই বলুক না কেন, সেটা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবং যদি এই জেড মাইনাস এর যে মানটা থাকবে সেটা যদি বাইরে থাকে, বৃত্ত হোক বা উপবৃত্ত হোক বা যেটা হোক না কেন, যদি বাইরে থাকে সেক্ষেত্রে আমরা ক্লোজ ইন্টিগ্রাল সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল 0 এই সূত্রটা অ্যাপ্লাই করবো যদি বাইরে থাকে। আচ্ছা, আমরা এখন ধীরে ধীরে সমাধান করা শুরু করে ফেলি। আই হোপ যে আমরা খুব সুন্দরভাবে সহজভাবে সমাধান করতে পারবো। তো জাস্ট আপনারা এই ব্যাপারটা খালি একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, তাহলে আমরা এই ম্যাথটা বুঝতে পারবো খুব সুন্দরভাবে। ওকে, তো প্রথমত তাহলে আমরা সলিউশনে যাই। সলিউশনটা আমরা তো কীভাবে করবো? আমরা লিখবো যে প্রদত্ত বৃত্ত প্রথম অংশের জন্য দেওয়া আছে। প্রদত্ত বৃত্ত কী দেওয়া আছে? যে z-1 ইকুয়াল 4, বা আমরা এটা জেড মানে কি জানি, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটাকে আমরা চাইলে লিখতে পারি কীভাবে? জেডকে এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে জটিল সংখ্যার আকার। -1 ইকুয়াল হচ্ছে 4, বা এখানে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি বলতো? এই x-1কে একটা অংশ ধরতে পারি এবং আই ওয়াইকে একটা অংশ ধরতে পারি। ব্যাপারটা এরকম যে x-1কে আমরা একটা অংশ ধরবো, প্লাস আই ওয়াইকে একটা অংশ ধরবো, মডুলাস 4। তো মডুলাসের ভিতরে যদি দুইটা এরকম থাকে, যদি x প্লাস আই ওয়াই, মানে এটাকে আমরা বাস্তব অংশ ধরবো, এটাকে হচ্ছে ইমাজিন অংশ। তাহলে বাস্তব অংশ কী করতে হয়? মডুলাস উঠাই দিলে কীভাবে কী করতে হয়? রুট ওভার দিতে হয় বাস্তব অংশটার উপরে স্কোয়ার প্লাস এই ইমেজিন নাম্বারের সঙ্গে যেটা থাকে সেটা স্কোয়ার, তাই না? ইকুয়াল 4। ওকে, ওকে, এখন আমরা যে কাজটা করবো, এখানে আমরা চাইলে কি করতে পারবো? এই উভয় পাশে বর্গমূল যদি করি তাহলে স্কোয়ার বর্গমূল এখানে কেটে যাবে, মানে রুট ওভারটা, তাহলে থাকবে x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ পাশে কী হবে? তার 4-এর উপর একটা বর্গমূল হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, যেহেতু উভয় পাশে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে। এবং এখানে কেন্দ্রটা কীভাবে, বৃত্তের কেন্দ্রটা কীভাবে নির্ণয় করে? এই x-a প্লাস ওয়াই মাইনাস বি, তাই না? এরকম থাকে কিন্তু উপরে স্কোয়ার। তো এখানে ওয়াই মাইনাস, এটা কিন্তু এরকম আছে, ওয়াই মাইনাস 0-এর উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা আমাদের 0, একটা হচ্ছে আমাদের কেন্দ্র ওয়াই অক্ষের, এবং এই x-a এখানকার 1টা হচ্ছে আমাদের কি এক্স অক্ষের ক্ষেত্র, যার কেন্দ্র। এটা কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ, x-a হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। ঠিক আছে, এখানে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে 4, আর স্কোয়ার বলতে এখানে 8টা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, মানে 4টা আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের আদর্শ আকার।
যার কেন্দ্র 1 এবং 0 এবং ব্যাসার্ধ কত এখানে r স্কয়ার মানে 4 একক। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এটা আমরা পেলাম। তাহলে এটার বৃত্তটা কেমন হবে আসলে দেখতে? এটার বৃত্তটা আর্ট করতে হবে না পরীক্ষায়, সমস্যা নেই, জাস্ট আমি বৃত্তটা একটু আর্ট করে রাখি তোমাদের বোঝানোর জন্য। সাপোজ বৃত্তটা হবে এরকম, দেখো এখানে কত এক্স অক্ষ হচ্ছে 1 একক, তাহলে এক্স অক্ষ পজিটিভ দিকে 1 অক্ষক আসলো, ওয়াই অক্ষটা কোথায় 0-তে, মানে হচ্ছে ওয়াই অক্ষটা কোনো বৃদ্ধি পাবে না, ওয়াই অক্ষটা যেখানে সেখানে থাকবে, মানে এখান থেকে। তো এখান থেকে 4 একক আমরা ব্যাসার্ধ নেব, 4 একক ব্যাসার্ধ নিয়ে এখানে সুন্দর একটা বৃত্ত আর্ট করে ফেলবো। এটা হচ্ছে কি 1 0 এবং হচ্ছে ব্যাসার্ধ 4 একক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত। আচ্ছা, এটার প্রয়োজন নেই চিত্র আঁকার, জাস্ট আমি আগায় রাখলাম। এখন প্রশ্নে একটা কথা বলছে যে, প্রশ্নে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জেড মাইনাস এই অংশ, এই জেড মাইনাস এই অংশটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো জেড মাইনাস এই অংশ কোনটা প্রশ্নের, একটু আমরা দেখার চেষ্টা করি। এই যে জেড মাইনাস পাই আই, এটা হচ্ছে আমাদের জেড মাইনাস এই অংশ। যদি আমরা এই যে কোশির সমীকরণ ছিল না, এই যে কোশির সমীকরণের এটা আদর্শ আকারের সাথে যদি তুলনা করি, এই যেটার সাথে দেখো ক্লোজ ইন্টিগ্রাল সি এফ জেড। আচ্ছা, তো এখানে দেখো ক্লোজ ইন্টিগ্রাল সি এফ জেড, এফ জেডের জায়গায় কি আছে, এফ জেডের মানটা এখানে আমাদের ই টু দি পাওয়ার 3z আছে, ঠিক আছে। এখানে এফ জেড আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 3z, মানে এফ জেডের জায়গায় ই টু দি পাওয়ার 3z, জেড মাইনাস এ এর জায়গায় এখানে আছে কি মাইনাস পাই আই, তাহলে এর জায়গায় এখানে মাইনাস পাই আই দখল করেছে। তো এটা কার উপরে ডিপেন্ড করে যে আসলে এটা ভিতরে না বাইরে, এটা হচ্ছে জেড মাইনাস এর উপরে যেহেতু ডিপেন্ড করে, আর এই ভিতরে না বাইরে এটার উপরে ডিপেন্ড করে আমরা যেহেতু কোশির যে যোগসূত্রটা আছে এটা অ্যাপ্লাই করতে পারবো। এর জন্য আমাদের এই জেড মাইনাস এর মানটা প্রয়োজন। তাহলে এখানে আমরা প্রশ্ন থেকে এটাকে জেড মাইনাস এর মানটা কোনটা পাবো, জেড মাইনাস পাই আই ইকুয়াল 0 ধরলে আমরা পাবো, ঠিক আছে। বা জেড ইকুয়াল এই মাইনাস পাই আইকে যদি আমরা ইকুয়াল এর পাশে আনি, তাহলে কি হবে পজিটিভ পাই আই, এবং এর সাথে সাথে আমরা উভয় পাশে মডুলাস ইউজ করব, জেড মড ইকুয়াল মড পাই আই। এখন আমরা এখান থেকে কীভাবে লিখতে পারি একটু খেয়াল করো, বাইরে নিচে দিই, এর পাইটাকে বাইরে রাখলাম, পাই বা মোডের ভিতরে থাকুক বা না থাকুক সেম ব্যাপার, তো বাইরে রাখলাম। এবং এই আয়ের মোড থাকলো, আয়ের সঙ্গে মোড থাকলো, তো আয়ের মোড মানে কত, আয়ের মোড মানে মানটা কিন্তু সবসময়ের জন্য 1। কীভাবে, এবার সে কিন্তু এগুলো আমি রাফ করতেছি, ঠিক আছে। দেখো আই মোড মানে মানটা 1, কেননা আইকে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 1, ঠিক আছে। এটা মডুলাসের ভিতরে, এটা এক্স এর অংশ, এই 1টা হচ্ছে ওয়াই এর অংশ। তাহলে কীভাবে মডুলাসের ভিতরে থাকলে এটা আমরা মডুলাস থেকে বের করতে চাইলে এই যে জটিল কমপ্লেক্স নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কী করতে হয়, এক্স এর অংশের সঙ্গে হচ্ছে কি স্কোয়ার প্লাস ওয়াই এর অংশের সঙ্গে স্কোয়ার, মানে 1 এর উপরে স্কোয়ার হবে। তাহলে কি হবে এখানে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 √1 মানে 1। তাহলে এই আইকে যদি মোড করা হয় বা ইমেজিনকে মোড করা হয়, এই আইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার অংশ, যেটা কমপ্লেক্স নাম্বার তৈরি করছে, তার মানে এটার মানটা হচ্ছে কত আসছে আমাদের 1। তাহলে পাই ইন্টু 1 ইকুয়াল হচ্ছে পাই। তাহলে আমরা কি পেলাম এখানে, যে আমরা মোট জেডের মানটা পাচ্ছি কত পাই। তাহলে এই পাইটা আসলে কি, এই পায়ের মানটা হচ্ছে 3.14156 বা 1615159, যেটা কি আমাদের এখানে ব্যাসার্ধ কত ছিল 4, তাহলে 4 থেকে ছোট। তাহলে দেখো এই যে জেড মাইনাস এ যে এর মানটা যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, সেটার মানটা যেটা হচ্ছে আমাদের কি বলে, যেটা হচ্ছে আমাদের যে মানটা ছিল সেই মানটা কিভাবে এখানে কাজ করতেছে, যে হচ্ছে যে 4 ব্যাসার্ধ দেখো এখানে ভিতরে তৈরি হচ্ছে, তো 3.14159 জেড মাইনাস এ বা এখানকার ব্যাসার্ধটা পাচ্ছি 3.14559। তো এটা কিন্তু 4 থেকে ছোটো না, তার মানে কি বৃত্তটার ব্যাসার্ধ যদি 4 একক হয়, এটার থেকে 3 পয়েন্ট সামথিং ছোটো, তার মানে এই ব্যাসার্ধটা তো এখানে বা আরও কাছাকাছি, যেটা বৃত্তর ভিতরেই অবস্থিত। তাহলে কি পাচ্ছি আমরা, জেড মাইনাস এর মানটা হচ্ছে বৃত্তর ভিতরে অবস্থিত, বৃত্তর ভিতরে অবস্থিত হওয়ার কারণে আমাদের 4 থেকে ছোটো আরও ব্যাসার্ধের মানটা, সো বৃত্তের ভিতরে অবস্থার কারণে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করার ট্রাই করি। ওকে, কোশির
যোগ সূত্র অনুসারে পাই ক্লোজ ইন্টিগ্রাল সি e to the power 3z by z minus pi I dz। তো এটা কীভাবে কৌশিক যোগের সূত্র অনুসারে লিখলাম, আমাদের যে বইটা মেইন বইয়ে যেটা ছিল সেটার সঙ্গে আমি যে কৌশিক যে সূত্রটা যেটা ভিতরে হলে মানটা যদি ভিতরে হয় সেক্ষেত্রে কোন সূত্রটা ইউজ করবো সেটার সঙ্গে তুলনা করে লিখলাম। এখানে এফজেড যায় e to the power 3z আছে, জেড মাইনাস এর জায়গায় পাই বাই আছে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা কেমন হবে? সূত্রটা ছিল আমাদের যে 2πi f of z, তাই না? তো জেডের জায়গায় আমাদের কি আছে এখানে, সরি f of a, তো f of a এর জায়গায় আমাদের মূলত এখানে কি আছে, f of a এর জায়গায় আছে আমাদের পাই আই, তাহলে আমরা পাই আই দেবো এবং এর সাথে সাথে আমাদের কাজটা কন্টিনিউ হবে এখন। তো দেখো ওকে, আমরা এই অংশটুকু কাজ করি। তাহলে এখানে আছে 2πi আর f of i মানে কি f of z, মনে আছে f of z ইকুয়াল হচ্ছে আমাদের কি ছিল e to the power 3z। তাহলে f of pi i মানে হবে, দেখো এই ব্যাপারটা এরকম যে f of z ইকুয়াল ছিল e to the power 3z, এই যে এখানে। তাহলে f of যদি পাই আই হয় তাহলে এই জেটের জায়গাটা কে দখল করতেছে, আমাদের পাই আই দখল করতেছে। তাহলে e to the power 3 এই জেটের জায়গাটাতে আমরা পাই আই ইউজ করব। তাহলে f of পাই আই থেকে আমরা কি পাবো, e to the power 3 পাই আই। আচ্ছা, এরপরে 2πi, এখানে e to the power i থিটার সূত্র আমরা জানি। e to the power i থিটার সূত্র কি, যে cos থিটা প্লাস i sin থিটা। তো 3π কে আমরা থিটা চিন্তা করি, তাহলে এখানে আমরা পাবো cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে আমাদের থিটাটা কি হিসেবে কাজ করতেছে, 3πটা আমাদের এখানে থিটা হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা যে e to the power i থিটার যে সূত্রটা cos থিটা প্লাস i sin থিটা সেটা আমরা ইউজ করলাম। ওকে, তাহলে 2πi এবং এই সাথে সাথে এখানে cos 3π মানে 3 দিয়ে তোমরা 180 গুণ করবা, তো যেটা হবে সেটার মান ক্যালকুলেটর ইউজ করবা যে -1 আসবে, প্লাস i sin 3π এর মান হচ্ছে 0। ওকে, তাহলে এখানে -1 এর সঙ্গে যদি এটা গুণ হয় তাহলে -2πi থাকবে এবং i × 0 মানে কত 0, এটার সঙ্গে যদি 2πi গুণ হয় তাহলে এটা কি 0ই থাকবে। তাহলে -2πi পাচ্ছি, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল বৃত্তের ক্ষেত্রে যে -2πi, সেটা আমরা পেয়ে গেছি, এটা আমাদের প্রুফ। ওকে, এখন আমাদের দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় পার্ট রয়েছে 2n পার্ট, যে এটা হচ্ছে আমাদের 0 প্রমাণ করতে হবে যখন হচ্ছে উপবৃত্ত। তো উপবৃত্তের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, আমরা 2n পার্ট দ্বিতীয় অংশ থেকে যাওয়ার চেষ্টা করি। 2n পার্ট বা দ্বিতীয় অংশ তোমরা লিখবা দ্বিতীয় অংশ যারা বাংলা ভার্সনে। তো উপবৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে, প্রদত্ত উপবৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে, যে z-2 মোড প্লাস z+2, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 6 দেওয়া আছে। তো এখানে আমাদের কিছু জানা লাগবে যে জটিল উপবৃত্তের সমীকরণটা আসলে কীরকম। জটিল উপবৃত্তের সমীকরণটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে আমাদের জটিল উপবৃত্তের সমীকরণটা আসলে কেমন। z-1 z1 মোড প্লাস z-z2 মোড ইকুয়াল 1, এটা হচ্ছে আমাদের জটিল উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে, দ্রুত লিখছি ইকুয়াল 1। তো এখানে z1 z হলো উপকেন্দ্র, এই z1 z2টা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এখানে আমাদের একটা উপকেন্দ্র হচ্ছে z1 0 আর একটা হচ্ছে z2 0, এইভাবে কিন্তু আমাদের উপকেন্দ্রের যে মানটা সেটা আসবে, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে z1 z2টা হলো আমাদের উপকেন্দ্র। তাহলে এখানে আদর্শ রূপটা কীরকম, z মাইনাস থাকতে হবে, থাকতে হবে। এরপর z1 z2 এগুলো হচ্ছে আমাদের উপকেন্দ্র, যেটাকে আমরা এই z1 এর মান নিয়ে এর সঙ্গে 0 এবং z2 এর মান নিয়ে 0, যেটা হচ্ছে আমাদের উপকেন্দ্র হিসেবে আমাদের এই হবে। তাহলে আমাদের এই অংশটাতে দেখার চেষ্টা করি, তাহলে যার ফোকাস বা উপকেন্দ্র একই জিনিসই, তাহলে যার উপকেন্দ্রটা কী হবে, এখানে ফোকাস বা উপকেন্দ্র, তাহলে প্রথমত এখানে -2 আছে, তাহলে z -z1, তাই না। তো z1টাকে নিতে হবে, তাহলে z1টা এখানে কত 2, এরপর 0 এবং এখানে আছে z+2, তাহলে এর উপকেন্দ্রটা কী হবে, এখানে যদি আমরা z+2কে যদি এরকম করি z -2
কেননা আমাদের আদর্শ রূপটা হচ্ছে জেড মাইনাস জেড টু, তাহলে জেড মাইনাস জেড টু এর মানটা কত আমাদের মাইনাস টু, কারণ মাইনাস মাইনাস প্লাস হলে প্লাস টু আসবে, কিন্তু আদর্শ রূপ না, জেড মাইনাস জেড টু হতে হবে। তার মানে একটা মাইনাস নিলে এই টু এর সঙ্গে আরেকটা মাইনাস আমাদের গুণ করে দিতে হবে, তাহলে মাইনাস টুটা আমাদের হচ্ছে জেড টু এর মান, জেড টু জিরো আমার দ্বিতীয় বিকন্দ উপকেন্দ্র। এবং এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, এই 6 একক, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমাদের ইকুয়াল 6 একক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এখন জেড ইকুয়াল যে পাই আই আসবে, আমাদের দেওয়া আছে কি এখন জেড মাইনাস পাই আছে না, যে জেড মাইনাস এর যে অংশটা, তাহলে এর মানটা কত, মূলত জেড ইকুয়াল পাই আই। তো এটা আসলে ভিতরে না বাইরে অবস্থিত, আমরা কীভাবে বুঝতে পারবো? তো পায়ের মানটা আমরা কিন্তু রেখে দেখছিলাম, জেড মোডের মানটা আমরা বের করে দেখছিলাম, কিন্তু কত আছে 3.1459, আর এখানে আমাদের উপকেন্দ্রের দৈর্ঘ্যগুলো কত 2 - 2 করে। তো আমরা যদি একটা উপকেন্দ্র এখানে আর্ট করি, দেখো প্রথমটা কত এক্স অক্ষ 2, তাহলে 2 ঘর আসলো মনে করো, এবং ওয়াই অক্ষ গিয়ে 0তে থাকবে, এবং সাথে সাথে আমাদের এখানে -2 দিকে আসবে 2 অক্ষ বরাবর, এবং হচ্ছে এনে কত ওয়াই অক্ষ 0। তো এখান থেকে আমরা উপকেন্দ্রটা আর্ট করলে উপকেন্দ্রটা মূলত এরকম হবে, ঠিক আছে, ধরো সাপোজ এরকম হবে, যেটা আমাদের হচ্ছে এই 6 একক বা 2 মনে করো, যে এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা বৃত্তটা উপকেন্দ্রটা আর্ট করবো, ঠিক আছে, এক্স ওয়াই অক্ষ বরাবর। কিন্তু এখানে পায়ের মানটা কত আমাদের, আমরা এই যে আমাদের কেন্দ্র উপকেন্দ্রের যে মানটা Z1 Z2 এটার উপর ডিপেন্ড করতে কিন্তু আমরা এই উপকেন্দ্রটা আর্ট করতেছি বা করতেছি, চিত্র আর্ট করতেছি, ঠিক আছে। তো এখানে ঘটনা হচ্ছে এই উপকেন্দ্রের মানের উপরে নির্ভর করবে এটা বাইরে না ভিতরে। পায়ের মানটা জেডের মানটা যেটা আসলো, জেড মোডের মানটা কত আসলো 3.1416 বা যেটা পায়ের মান। তো এই পায়ের মানটা এই যে উপকেন্দ্র 2 এর থেকে অবশ্যই কি বেশি, 2 এর থেকে বেশি, ঠিক আছে। এখানে কত 20, এখানে -20, এই 2 এর থেকে উপকেন্দ্রের মানটা, এই পায়ের মানটা যেটা যে এর মানটা আসবে ব্যাসার্ধের মানটা, এটা বেশি হওয়ার কারণে আমরা এখানে কী করব, আমরা এখানে লিখে দেবো যেটা বাইরে অবস্থিত, মানে কি বাইরে 2 এর বেশি, তার মানে বাইরে অবস্থিত করবে। তাহলে লিখবো যে এটা উপবৃত্তের হচ্ছে বাইরে অবস্থিত উপবৃত্তের রাফ চাইলে তোমরা চিত্রটা দিতে পারো এখানে। আচ্ছা, উপবৃত্তের বাইরে অবস্থিত, তাহলে আমরা এখানে কি করবো, এখন বাইরে অবস্থিত হলে কোষীর যে যোগের সূত্রটা সেটা কেমন হবে, কোষীর যোগের সূত্র অনুসারে, তাহলে যোগের সূত্রটা কেমন হবে, ক্লোজ ইন্টিগ্রাল সি এফ জেড ডিজেড, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0, ক্লোজ ইন্টিগ্রাল সি এফ জেড ডিজেড ইকুয়াল কি 0, তাই না। এবং সাথে সাথে তাহলে এখানে আমাদের যে ঘটনা ঘটবে, এফ জেড মানে কি, এফ জেড মানে হচ্ছে আমাদের যেটা মেইন সূত্রটা, আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমাদের বাইরে থাকলে ক্লোজ ইন্টিগ্রাল সি এফ জেড ডিজেড ইকুয়াল 0, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর আমাদের বইয়ে আমাদের এই অংশটা কোনটা, এই অংশটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল সি e⁻3z z মাইনাস i বাই i dz ইকুয়াল 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এফ জেডের অংশ। তাহলে আমাদের এখানে এফ জেডের জায়গাটাতে এফ জেডের মানটা বসাই দিলাম, তাহলে আমাদের কী হয়ে গেল, তাহলে আমাদের যে সূত্র অনুসারে যে জাস্ট এফ জেড ডিজেড ইকুয়াল 0, সো এফ জেডটাই হচ্ছে আমাদের এখানে কি e⁻3z বাই z মাইনাস পাই আই, সেটা আমরা এখানে বসাই দিলাম ডিজেড ইকুয়াল 0। তো প্রশ্নের মান মূলত এটাই চাচ্ছিল আমাদের। ওকে, তো বাইরের সূত্রটা ছিল এটা, তো এফ জেডটা মানে হচ্ছে আমাদের ক্লোজ ইন্টিগ্রাল সি, এবং প্রশ্নতে দেখো যে অংশটা দেওয়া আছে এফ জেডের জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আমাদের এফ জেড, এই যেটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে। ওকে, সো আমরা এখানে কি করলাম, আমরা এই এফ জেডের জায়গাটাতে আমাদের যে মেইন বইয়ের প্রশ্নের যে অংশটা দেওয়া আছে সেটাকে আমরা লিখতে পারবো, সমস্যা নেই। তাই dz ইকুয়াল 0, তো এটাই আমরা কি করতে বলছিল, এটা আমাদের চাচ্ছিল। দেখো প্রশ্ন দেখো যে উপবৃত্ত তখনই হবে যখন এটা ইকুয়াল 0 হবে, তো এটা আমাদের প্রুফ হয়ে গেল। এবং এখানে বাইরে বলতে এই যে পায়ের পয়েন্ট মানটা 3.1416, এটা হচ্ছে আমাদের কোথায়, একটু উপরের দিকে, ঠিক আছে,
এইটার থেকে একটু উপরে হবে একটু যে পাই আয়ের মানটা, বইয়ে মনে হয় চিত্রটা আর্ট করা যায়, চিত্রটা দেখে নেবা। তো আমাদের দুই অক্ষ বরাবর মান নিয়ে যদি এখানে এটা আঁকায়, উপরকেন্দ্রটা আঁকায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই পাই আইটার মানটা উপরে চলে যাবে, যে পায়ের মানটা যেহেতু 2-এর থেকে বেশি। সো আমাদের এটা বাইরে, ওকে। এবং বাইরের যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ওকে, আই হোপ যে তোমরা সকলে বুঝতে পেরেছ। তবে এখানে এই দুইটা সূত্রটাই হচ্ছে মেইন, এই দুটো মনে রাখবা, নেক্সট ম্যাথগুলোতে এর প্রয়োজন পড়বে। ওকে, নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।